নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। মধুরিমা এবং নিয়ে আজকে আমি মৌলালির কাছে চলে এসেছি। মৌলালির একদম মোড়ে আমরা জানি সিপিআই এমএলএর অফিস রয়েছে, সেখানেই আমরা এসেছি। আমাদের আজকের অতিথি সিপিআই এমএলএর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার। নমস্কার। সবে নির্বাচন কেটেছে, নির্বাচনের ফল বেরিয়েছে, রাজ্য জুড়ে তার প্রভাব দেখতে পাচ্ছি বিভিন্ন রকমভাবে। আপনার কাছে প্রথমে যেটা জিজ্ঞাসা করব যে বামেদের প্রচুর তরুণ মুখ এবার ছিল, আমরা দেখেছি, কিন্তু প্রায় 28 জন প্রার্থীর আমরা দেখলাম জামানত বাজেয়াপ্ত হলো। এটা কেন হলো, এর ব্যাখ্যা কি আপনার কাছে? জামানত বাজেয়াপ্ত হওয়াটাই স্বাভাবিক, কারণ জামানত যদি বাঁচাতে হয় তাহলে 1/6 ভোট দরকার। 1/6 ভোটের মানে হচ্ছে প্রায় 3.25 লক্ষ ভোট। তো সেই ভোটটা পশ্চিমবাংলার এখন যা পরিস্থিতি, তাতে অধিকাংশ বামপন্থী প্রার্থীরাই পাননি। আমার যতটুকু ধারণা, মোহাম্মদ সেলিম সেকেন্ড হয়েছেন, ওনার জামানত বেঁচেছে, হয়তো সুজনের দমদমে জামানত বেঁচেছে। আমি এটাকে খুব গুরুত্ব দিই না। আমরা আসলে কি, পশ্চিমবাংলায় যেহেতু 34 বছর একটা সরকার ছিল, সিপিএম অসাধারণ নির্বাচনী সাফল্য অর্জন করত, ফলে আমরা একটা মনে করতাম যে বামপন্থীরা এতই ভোট পাবে। আমার মনে হয় সেটা একটু অতীতে ফিরে যাওয়াই বরঞ্চ ভালো। 77-এর আগে একটা দীর্ঘদিন বামপন্থী আন্দোলনের অধ্যায় গেছে, যখন বামপন্থীদের নির্বাচনী সাফল্যটা সীমিত থাকতো, কিন্তু বামপন্থীদের উপস্থিতিটা সমাজে, রাস্তায়, আন্দোলনে অনেক বেশি থাকতো। আমার মনে হয় সেই ফেসটাকে স্মরণ করাটাই বোধহয় পশ্চিমবাংলার জন্য আজকে বেশি প্রাসঙ্গিক। আর ওই না হলে বারবার ভাবতে হবে যে কেন জামানত জব্দ হচ্ছে, কেন এটা হচ্ছে, কেন ওটা হচ্ছে। আমি মনে করি না যে পশ্চিমবাংলায় বামপন্থীরা যে ভোটটা পেয়েছে, বিশেষ করে যে যাদের কথা আপনি বললেন, নতুন প্রজন্ম, খুব কম না। একটা যাদবপুরে আমার আশা ছিল যে হয়তো দ্বিতীয় অবস্থান আশা থাকা উচিত ছিল, সেটা হয়নি। বাকি তো নিশ্চয়ই তারাও সমীক্ষা করছেন ভোটের কি ব্যাপার হলো, সেটা আমরা দেখব। আপনি কথা প্রসঙ্গে এই যে বললেন যে পথে ঘাটে নেমে বামপন্থা, যেটা ইতিহাস বলে, এই যে নতুন প্রজন্ম এলো, তাদের উপর ভরসা করলো দল, তাহলে নতুন প্রজন্মের ওপর রাজ্যবাসী ভরসা করতে পারলেন না কেন? কোন জায়গাটায় নতুন প্রজন্মকে তাহলে পথে ঘাটে নেমে রাজনীতিটা করছে না, সেখান থেকে বিচ্ছিন্ন? না, রাজ্যবাসী ভরসা করেছে, কিন্তু যে মাত্রায় ভরসা করলে, যে মাত্রায় সংগঠন থাকলে একটা নির্বাচন জেতা যায়, সেই মাত্রাটা এখন নেই। সেটা একটা মাত্রার প্রশ্ন। ফলে আমার মনে হয় যদি কেউ 2 লক্ষ ভোট পান, কেউ 3 লক্ষ ভোট পান আজকের দিনে কলকাতা শহরতলিতে, সেটা কম ভোট তো নয়, সেটা একটা বড় অংশের মানুষের ভরসা দেখিয়ে দিচ্ছে। কিন্তু এবারে নির্বাচনে যে প্রশ্নটা ছিল গোটা দেশের কাছে এবং পশ্চিমবাংলার কাছে, একদিকে বিজেপি, একদিকে তারা বলছে 400 পার, একদিকে ক্ষমতার এই বিরাট অহংকার, আগ্রাসন, আর একদিকে খুবই একটা অসম প্রতিদ্বন্দ্বিতা। একটা ইন্ডিয়ার জোট ছিল, সেই জোটটাও পশ্চিমবাংলায় জোট আকারে ছিল না, আলাদা আলাদা করে ছিল। এমন একটা জায়গায় বিজেপিকে কে হারাচ্ছে, এটাই মানুষের কাছে প্রধান প্রশ্ন। তো সেখানে যদি এটা হতো যে পশ্চিমবাংলায়, যেটা 2004-এ ছিল, অনেকেই বলছেন যে 2004টা কেন হলো না 24-এ, তো 2004 যে হলো না তার একটা বড় কারণ তো পশ্চিমবাংলা বা আমি বলছি যে গোটা দেশে সেই সময় বামপন্থীদের যে শক্তি ছিল, সেই সময় কংগ্রেসের যে শক্তি ছিল, সেই শক্তিটা আজকে কংগ্রেসের নেই, সেই শক্তিটা বামপন্থীদের নেই। তো সেই জন্য মানে মানুষ ভরসা করছে। এটা রাজ্যের নির্বাচন তো ছিল না, এটা কোনো স্থানীয় নির্বাচন ছিল না, গোটা দেশের নির্বাচন ছিল। বড় প্রশ্ন ছিল মোদী সরকারকে ক্ষমতায় আসতে না দেওয়া। সেদিক থেকে আমি মনে করি পশ্চিমবাংলার যে রেজাল্টটা এসছে, এটা গোটা দেশে কয়েকটা রাজ্যই এরকম রেজাল্ট দিয়েছে। উত্তরপ্রদেশ সব থেকে ভালো, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, খানিকটা রাজস্থান, বরঞ্চ সে তুলনায় বিহারে আমরা যতটা আশা করেছিলাম ততটা হয়নি। তো আমাদের পশ্চিমবাংলায় যে রেজাল্টটা আছে, সেটাতে তো বামপন্থীদের আশাহত হওয়ার বা দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। শুধু নিজেদের রেজাল্টটা দেখলে লাভ নেই, বড় রেজাল্টটা দেখতে হবে। বড় রেজাল্টটা বিজেপি ধাক্কা খেয়েছে পশ্চিমবাংলায়, 21-এও ধাক্কা খেয়েছে, 24-এও ধাক্কা খেয়েছে। এর থেকে সুখবর, ভালো খবর বামপন্থীদের কাছে কি হতে পারে? এরপরে যে বিষয়টা আসবো, যে বামপন্থীরা যে রাজনৈতিক মতাদর্শ বা জীবন দর্শন নিয়ে কথা বলে, ন্যায় নীতির কথা বলে, সমস্ত সমাজের সব শ্রেণীর মানুষের পাশে দাঁড়ানোর কথা বলে,
এইটা একটা দিক। আর অন্যদিকে যে অন্য দলগুলি রয়েছে তাদের কারো ক্ষেত্রে ধর্ম হাতিয়ার, কারো ক্ষেত্রে আমরা দেখেছি বিস্তর অভিযোগের পাহাড় জমেছে লাস্ট 2-3 বছরে। এটার পরেও বামপন্থা কেন কমব্যাট করতে পারে না? আমি রাজ্যের ক্ষেত্রেই বলছি, মানে মানুষ তারপরেও কেন বামপন্থী যে নীতি আদর্শ তার উপর ঝুঁকলেন না, তার সেই দিককে ঝুঁকলেন না। আমার মনে হয় এই নির্বাচনটা বামপন্থা কত ভালো কত শক্তিশালী সেটা পরখ করা নির্বাচন ছিল না। আমি সেটাই বলছি, ফলে আমাদের বামপন্থাকে ফোকাসে রেখে ভাবতে গেলে আমার সমস্যা হবে। প্রশ্নটা ছিল যে এবারে নির্বাচনটা বরঞ্চ একদিক থেকে অনেক ভালো, কারণ আপনি খেয়াল করে দেখবেন যে 19-এর যে নির্বাচন ছিল সেই 19-এর নির্বাচনের প্রাক্কালেও কিন্তু প্রচুর কৃষকের প্রশ্ন, যুবকের প্রশ্ন, শিক্ষা, কর্মসংস্থান এই প্রশ্নগুলো উঠে আসছিল। কিন্তু নির্বাচনের ঠিক প্রাক্কালে পুলওয়ামা হলো, বালাকোট হলো, এবং নির্বাচনটা এমন একটা আবহে হলো যেখানে বিজেপি সুইপ করে নির্বাচনে চলে গেল, এই ইস্যুগুলো সামনে আসতে পারলো না। এবারে মানুষের যে আশঙ্কাটা ছিল যে এবারের পুলওয়ামাটা কি, এবারের বালাকোটটা কি, তো অনেকেরই ধারণা ছিল যে এবারের পুলওয়ামা বালাকোট হচ্ছে এবারে অযোধ্যা, রাম মন্দির। তো রাম মন্দির হওয়ার পরে এবারে এমন একটা ঢেউ আসবে, রামের ঢেউয়ে অন্য সমস্ত শিক্ষা, বাসস্থান, কর্মসংস্থান, অন্য গণতন্ত্র, সংবিধান সব প্রশ্ন ভেসে উড়ে যাবে। এই যে ধারণাটা ছিল, আশঙ্কা, এই আশঙ্কাটা এবারে নির্বাচনে সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে। এবং আমাদের জন্য যেটা খুব ভালো কথা, আনন্দের কথা, যে একদিকে মানুষের জীবন জীবিকার যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো খুব জোরের সাথে উঠে এসছে। আর একটা বড় কথা যেটা অনেকেই মনে করতেন, আমি এই CSDS এর কো-ডাইরেক্টর সঞ্জয় কুমার একটা ইন্টারভিউ শুনছিলাম, তিনি বলছিলেন যে 2-3 মাস আগেও যদি আমাকে কেউ বলতো যে গণতন্ত্র এবং সংবিধান এই দুটো নির্বাচনের খুব বড় প্রশ্ন, আমি হাসতাম যে এগুলো প্রশ্ন হয় নাকি, সাধারণ মানুষের সাথে কি সম্পর্ক। এবারে নির্বাচন যেটা দেখিয়েছে যে ঠিক যেরকম মূল্যবৃদ্ধি, বেকারি, আর্থিক বৈষম্য, মানুষের আর্থিক নিরাপত্তাহীনতা, এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, ততটাই গুরুত্বপূর্ণ মানুষের কাছে গণতন্ত্রের প্রশ্ন, সংবিধানের প্রশ্ন। তো আমার মনে এই পুরো প্রেক্ষিত থেকে যদি দেখি, এই যে আবহাওয়াটা তৈরি হয়েছে, এই আবহাওয়াটা বামপন্থীদের জন্য খুব ভালো আবহাওয়া, খুব ভালো একটা আবহাওয়া তৈরি হয়েছে। এবারে অবশ্যই এই মুহূর্তে আমি জানি না পশ্চিমবাংলায় এর থেকে ভালো রেজাল্ট কে আশা করেছিল বামপন্থীদের, কারণ আমি CPM এর পলিট ব্যুরোর বিবৃতিও দেখলাম, তারা পশ্চিমবাংলা নিয়ে কোনো কথা বলেননি। তার মানে আমি ধরে নিচ্ছি যে পশ্চিমবাংলা নিয়ে বড় কোনো আশার জায়গা ছিল না। তারা কেরালা নিয়ে বলেছেন যে কেরালার নির্বাচনের ফলটা কেন এরকম হলো, আমাদের খতিয়ে দেখতে হবে। তো আমার তো মনে হয় সব মিলিয়ে যা পরিস্থিতি দেশে আছে তাতে বামপন্থীদের খুব সামান্য হলেও একটু শক্তি বেড়েছে। 6 জন সাংসদ ছিলেন, সেখানে 6-এর জায়গায় 9 হয়েছে। উত্তর ভারত থেকে, হিন্দি বলয় থেকে 3 জন সাংসদ পাওয়া গেছে। বিজেপি একটা বড় ধাক্কা খেয়েছে, গণতন্ত্র একটা শ্বাস নেওয়ার একটা জায়গা পেয়েছে, মানুষের প্রশ্নগুলো বড় আকারে উঠে এসছে। এবং আমি দেখছি যে সব জায়গাতে, সমস্ত রাজ্যে শ্রমিকদের প্রশ্ন, শুধু লেবার কোড বলে নয়, স্কিম ওয়ার্কার মহিলাদের প্রশ্ন, অসংগঠিত শিল্প শ্রমিকদের প্রশ্ন, সে নতুন শিক্ষানীতির প্রশ্ন, অগ্নিবীর যে স্কিমটা তার বিরুদ্ধে যুব সমাজের বিক্ষোভ, এই যে প্রশ্নগুলো উঠে এসছে এগুলো খুব গুরুত্বপূর্ণ। এগুলোই তো আগামী দিনের বামপন্থী রাজনীতির একটা বড় আবহ রচনা করছে। তাহলে আপনি কোথাও একটা আশাবাদী? অবশ্যই। এই আশার জায়গা থেকেই তাহলে কি 2026-এ যখন বিধানসভা নির্বাচন হবে, রাজ্যের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে কি বামপন্থা আবার ফিরে আসতে পারে বলে আপনি মনে করেন? ফিরে আসাটার মাত্রাটা কি? ফিরে আসা মানে কেউ যদি ওই কত অষ্টম বা নবম বামফ্রন্ট সরকার এটাই ভাবেন, তো আমি সেই আশাটা পোষণ করি না। আচ্ছা, আমার মনে হয় ফিরে আসা বলতে যেটা দরকার, সরকার ভাবছি সরকার নেই, আসলে সংকটটা এমন জায়গায় যে একজন বামপন্থী বিধায়কও নেই। আমার কাছে ফিরে আসা মানে যে রাস্তায় বামপন্থীরা আমরা যে আন্দোলনগুলো করি, ধারাবাহিকভাবে করি, অনেক ঝুঁকি নিয়ে, এখানে অনেক তৃণমূলেরও অনেক সন্ত্রাস সহ্য করে, উপেক্ষা করে মানুষ করে, এইটার একটা প্রতিফলন, একটা আংশিক প্রতিফলন অন্তত যেন বিধানসভার ভেতরে হয়। এটা হচ্ছে আমার কাছে 1 নম্বর। দ্বিতীয় প্রশ্নটা যেটা আমার কাছে পশ্চিমবাংলা নিয়ে চিন্তা, সেটা হচ্ছে যে বিজেপিকে মানুষ ঠেকিয়ে দিচ্ছে, ঠিক কথা, এবং সেটা মানুষ ঠেকাচ্ছে, আমি বলবো না যে তৃণমূল ঠেকাচ্ছে। তৃণমূল একটা বড় ব্যাপার, বড় পার্টি, তার একটা সরকার আছে, তার একটা দাপট আছে পশ্চিমবাংলায়, সেই দাপটের কাছে বিজেপি পর্যুদস্ত হচ্ছে, ভালো কথা। আমার মনে হয় তৃণমূলের বাইরে, তৃণমূলকে ছাপিয়ে পশ্চিমবাংলার সিভিল সোসাইটি,
পশ্চিমবাংলা এবং গোটা দেশে এবারে আপনাদের মতো যারা এই ইউটিউব চ্যানেল চালাচ্ছেন, এই যে ডিজিটাল কমিউনিটি, এদের একটা খুব বড় ভূমিকা, যেটা ওই গদি মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়াকে অপ্রাসঙ্গিক করে দিয়েছে। এই ব্যাপারটা পশ্চিমবাংলায় আছে। ছোট ছোট লিটল ম্যাগাজিন, পরিবেশের আন্দোলন, শ্রমিক আন্দোলন, নাগরিক আন্দোলন, এবং পশ্চিমবাংলার যে উদার বামপন্থী চেতনা, যেটা অনেক ধাক্কা খাওয়ার পরেও, অনেক আঁচড় লাগার পরেও সেটা এখনো আছে। এবং এটা 21-এ হলো, এটা 24-এ হলো। কিন্তু বিজেপি যদি এই দ্বিতীয় শক্তি হিসেবে, প্রধান বিরোধী শক্তি হিসেবে থেকেই যায়, তাহলে একটা সময়ের পরে যেটা উড়িষ্যায় হয়েছে সেটা পশ্চিমবাংলাতেও কখনো হতে পারে, যেটা ত্রিপুরায় হয়েছে সেটা পশ্চিমবাংলাতেও হতে পারে। সেই জন্য যেটা দরকার, যে গণতন্ত্রের যে একটা প্রাণবন্ত পরিসর, মাল্টি পার্টি ডেমোক্রেসি, সেখানে পশ্চিমবাংলাতেও রাজনৈতিক বৈচিত্র্যটা আরেকটু আসুক। এবং সেই বৈচিত্র্যের মধ্যে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ, যে বামপন্থীদের দুর্বল হয়ে যাওয়া। তো বামপন্থীরা দ্বিতীয় শক্তি হিসেবে উঠে আসুন, অন্তত যদি প্রথম নাও পারেন। পশ্চিমবাংলার বিভিন্ন কেন্দ্রে যে নির্বাচনটা হবে, সেটা প্রকৃতই যেন একটা ত্রিমুখী বা বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা হতে পারে, যে ত্রিমুখী বা বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা থেকে বামপন্থীরাও কিছু সিট বের করে আনবেন, গণতন্ত্র আর একটু সমৃদ্ধ হবে, একটু জায়গা পাবে। এটা হচ্ছে আমার আশা। ফলে বামপন্থার ফিরে আসাটাকে আমি এই প্রেক্ষিত থেকে, এই মাত্রায় ভাবছি। এর থেকে ঠিক বাড়িয়ে বামপন্থীরা ক্ষমতায় চলে আসবে, এক্ষুনি সরকার হয়ে যাবে, এবং তার জন্য এই জোট সেই জোট, কোনো নির্বাচনে কংগ্রেস, কখনো আইএসএফ, হয়তো আগামী দিন আরো কোনো একটা নতুন পার্টি, এই ধরনের পরীক্ষা নিরীক্ষার বদলে আমার মনে হয় বামপন্থীরা যাতে একটা শক্তিশালী জায়গা থেকে ফিরে আসতে পারেন, কিছু নির্দিষ্ট জায়গা থেকে ফিরে আসতে পারেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি এই জোটের প্রসঙ্গ তুললেন, সেইখান থেকে আমার লাস্ট প্রশ্ন আপনার কাছে, যে বাম এবং কংগ্রেস জোট, এই জোটটা হলো বলেই কি কোথাও একটা বামপন্থীরা মুখ থুবড়ে পড়লেন? আমি রাজ্যের নিরিখে বলছি, কারণ ইতিহাসে তো অনেক রকম বিষয় রয়েছে, সেটা আমি জানি না যে সেটা তো মুখ থুবড়ে এই কারণে পড়েননি যে লোকে কংগ্রেস সম্পর্কে অন্য ধারণা পোষণ করেন, তা নয়। ফলে জোটের কার্যকারিতা একটাই, ভোট ট্রান্সফার হচ্ছে কি। অর্থাৎ বামপন্থীরা কংগ্রেসকে ভোট দিয়েছেন, কিন্তু কংগ্রেসের ভোটটা, এখন কংগ্রেসের ভোট পশ্চিমবাংলায় ঠিক কতটা, কোন মাত্রায়, কত জায়গায় আছে আমার ঠিক জানা নেই। আমি যেটা বিহারে দেখি, অনেক জায়গাতেই কংগ্রেসের ভোট বলে সেই অর্থে কোনো ভোট নেই। একটা ব্যাপক মুসলিম জনগণের মধ্যে কংগ্রেসের প্রভাব আছে, মুসলিম জনগণের একটা সহানুভূতি, সমর্থন আছে, সেটা বামপন্থীদের জন্য আছে, সবার জন্যই আছে। বাকি কংগ্রেসটা একটা মূলত কিছু পরিবার, কিছু ট্র্যাডিশন, কিছু সেন্টিমেন্ট, ঠিক সেই অর্থে একটা সংগঠিত গণভিত্তি কতটা আছে কংগ্রেসের এই মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরের অঞ্চলের বাইরে আমার ঠিক জানা নেই। ফলে এই হিসাবটা আমি করতে পারবো না। এই হিসাবটা কংগ্রেস করবে, সিপিএম করবে, যে ভোট ট্রান্সফারটা কতটা হলো। ফলে ওটা আমি মনে করি না। হ্যাঁ, যদি পশ্চিমবাংলায় একটা প্রাক নির্বাচনী জোট থাকতো, আমার ধারণা বিজেপি আরেকটু খারাপ করতো। কংগ্রেসের এবং তৃণমূলের যদি একটা বোঝাপড়া থাকতো, তাহলে হয়তো গোটা চারেক আরো আসন বিজেপি হারাতো, কংগ্রেসও লাভবান হতো, তৃণমূলও লাভবান হতো। আবার সিপিএম যে ভোটটা পেয়েছে, সে ভোটটা আমার মনে হয় যে সেটা বিজেপিকে ঠেকাতেও সাহায্য করেছে বেশ কিছু জায়গায়। ধরে নিই যদি ওই ভোটটা তৃণমূল বিরোধী যে ভোট, সে ভোট যদি আরো বেশি করে বিজেপির দিকে চলে যেত, তাহলে সেটা রাজ্যের ওভারঅল নির্বাচনের ছবিটা অন্যরকম করে দিত। সেই জন্য যেটা হয়েছে, ফলে জোট কাজ করবে কি করবে না, কিন্তু জোটের মূল জায়গাটা তো বামপন্থীরা নিজেরা। সেই বামপন্থীদের যে জায়গাটা, যেটা দুর্বল হয়েছে, সকলেরই দুর্বল হয়েছে। আমরা তো পশ্চিমবাংলায় চিরকালই যথেষ্ট দুর্বল। তো ফলে সবাই মিলে একটা কি করে হতে পারে এটা ভাবতে হবে। এটা একটা কোনো বৃহত্তর বামপন্থী ঐক্যের একটা প্রাণবন্ত একটা পরিসর যদি গড়ে ওঠে, সবাই মিলে হাত লাগিয়ে যদি কিছু করা যায়, তাহলে আমার মনে হয় সেটাই হবে বেস্ট পশ্চিমবাংলার জন্য। আপনাকে যদিও বলেছিলাম শেষ প্রশ্ন, কিন্তু আপনার কথার রেশ ধরে সময় দেখেছি শেষ হয়েও না হইল, শেষ হয়ে হইল না শেষ। একটা কথা জানতে ইচ্ছে করছে, আপনি বললেন যে বামপন্থার ক্ষেত্রে বাকি শরিক দলগুলো যাতে আরো বেশি করে আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ করে, মানে আপনাদের মধ্যে নিশ্চয়ই আলোচনা হয়, কারণ এই যে 26-এর প্রসঙ্গ আমি আনলাম এবং 24-এর যে রেজাল্ট আমরা দেখলাম রাজ্যের নিরিখে বা গোটা দেশের নিরিখে, সেক্ষেত্রে আরো কিভাবে শক্তিশালী করা যায় বামপন্থাকে, এটা নিয়ে আপনাদের মধ্যে আলোচনা হয়েছে? সেটা পশ্চিমবঙ্গে খুব বেশি আলোচনা হয় না। সর্বভারতীয় ক্ষেত্রেও এগুলো নিয়ে খুব বিরাট কোনো আলোচনার অবকাশ নেই, কিন্তু আমি মনে করি আলোচনাটা জরুরি। পশ্চিমবাংলায় যেটা আলোচনা হয় সেটা খুব ওই
একটা রুটিন টাইপের কোনো একটা কর্মসূচিকে ধরে কোনো একটা প্রোগ্রাম ধরে অনেক আনুষ্ঠানিক আমার মনে হয় সদিচ্ছার অভাব না, হয়তো সেই কালচারটা নেই। সব মিলিয়ে সবাই একটা ধরনের অভ্যস্ত, ফলে কেউ একটা কিছু ঠিক করে নেবেন, বাকিরা সেটাতে এন্ডোর্স করে দেবেন, হ্যাঁ হ্যাঁ বলে দেবেন, সেটাতে হয়তো অভ্যস্ত। আমরা সেটা দিয়ে আর ঠিক হবে না। তো পশ্চিমবাংলায় বামপন্থাকে এই সংকট থেকে কি করে বেরোবে, আর একটু শক্তি কি করে বৃদ্ধি হবে, এটা নিয়ে খোলামেলা আলাপ আলোচনা দরকার। বামপন্থার যারাই শুভাকাঙ্ক্ষী তাদের থেকেও আরো বেশি মতামত বিনিময় দরকার। বিভিন্ন দলগুলোর মধ্যে পারস্পরিক বিশ্বাস, সম্মান, বোঝাপড়া, বিশ্বাস এবং সম্মান থেকেই বোঝাপড়াটা আসবে। তো এইটা দরকার। আমি আশা করি এখনো বছর দুয়েক সময় আছে নির্বাচনের আগে। এটা দরকার যেটা, সেটা এই প্রয়োজনটা অনুভব করলে তাহলে অবশ্যই কিছু পদক্ষেপও নেওয়া যাবে যাতে সেটা হতে পারে। সেটা পশ্চিমবাংলায় আমাদের কমরেডও চেষ্টা করবেন, আমি জানি না সিপিএম এর কমরেডও হয়তো আশা করবেন, চেষ্টা করবেন, বা অন্য বামপন্থীরাও করবেন। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে ছিলেন দীপঙ্কর ভট্টাচার্য। এবং বামপন্থা নিয়ে যখন প্রশ্ন উঠছে নির্বাচনের ফলাফলের পরে, কারণ বহু তরুণ মুখ এসেছিলেন এবার নির্বাচনী জমিতে, কিন্তু তারপরেও যে ফলাফল হয়েছে এরপর 26-এ কি হতে পারে সেই প্রসঙ্গেই আজকের এই আলোচনা ছিল। কেমন লাগলো আলোচনা অবশ্যই জানাবেন মজরিমা। এবং আপাতত এখানেই শেষ করছি। আমার সঙ্গে ক্যামেরায় ছিলেন রবিল ইসলাম। দৃষ্টিভঙ্গির ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ফলো করে দিন, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।